ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের জিকে থেকে যেই সাজেশন সিরিজের ক্লাস শুরু করেছিলাম তারই আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং সবার প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখতে চাই, এবং এই কথাটা আমি আগেও বলেছি, যে জিকের একটা হিউজ সিলেবাস থাকে। তো আমি তোমাদেরকে বলবো, এই হিউজ সিলেবাসের চাপটা তোমরা আমার উপর ছেড়ে দাও। আমি তোমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বর্তমান দিনে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় যেই সব টপিকগুলোর উপর প্রশ্ন বারে বারে রিপিট হচ্ছে সেই সব প্রশ্ন বাছাই করেই তোমাদের জন্য এই প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো এই হিউজ সিলেবাসের চাপটা তোমরা কমিয়ে অন্য সাবজেক্টের উপর বেশি সময় দাও। আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা এই ক্লাসগুলো করলেই খুব সহজেই জিকে থেকে 7 থেকে 8 নাম্বার পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি এবং তার থেকেও যে বড় ব্যাপার, যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি তোমাদের দিয়ে থাকি সেগুলো কিন্তু খুব ভালো করে খাতায় নোট করে রেখো। আর এগুলো তোমরা পরীক্ষার আগে বারে বারে রিভাইজ করে দাও, ব্যাস তোমাদের 7 থেকে 8 নাম্বার খুব ইজিলি চলে আসবে। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে রঙ্গস্বামী কাপ, ঠিক আছে, রঙ্গস্বামী কাপ নিচের কোন খেলার সাথে জড়িত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খেলাধুলা রিলেটেড এই ধরনের প্রশ্ন কিন্তু এখন বর্তমান দিনে পরীক্ষায় আসছে। তো দেখো বলছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত? ব্যাডমিন্টন, টেনিস, হকি এবং অপশান ডিতে আছে ফুটবল। তো রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সাথে জড়িত। কি বললাম? হকি খেলার সাথে জড়িত। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। কীরকম? হকি রিলেটেড আর দুটো কাপ তোমাদেরকে আমি বলবো, যেগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এক নাম্বার হচ্ছে আগা খান ট্রফি। এগুলো কিন্তু প্রত্যেকে খাতায় নোট করে নিও, ঠিক আছে? এগুলো খাতায় নোট করে নিলেই তোমাদের কিন্তু জিকের এই হিউজ সিলেবাসের চাপটা তোমাদের কিন্তু নিতে হবে না। ঠিক আছে, যেটুকু আমি তোমাদেরকে দিচ্ছি সেইটুকু নেওয়ার চেষ্টা করো, এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো আগা খান ট্রফি এবং নেহেরু ট্রফি, ঠিক আছে, এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। বিশেষ করে এই আগা খান ট্রফিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসতেই পারে যে আগা খান ট্রফি নিচের কোন খেলার সাথে জড়িত? তোমার অ্যান্সার কী হবে? হকি। ক্লিয়ার? এবার দেখো, এটা তো হকি গেল, এবার আমরা দেখে নেব ক্রিকেট রিলেটেড কিছু ট্রফি। ঠিক আছে, প্রথম দেখো অ্যাশেজ, যেটা অনেকে তো নিশ্চয়ই ক্রিকেট দেখো। অ্যাশেজ কাদের মধ্যে হয়? অ্যাশেজ হয়ে থাকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, তাই তো? নেক্সট দেখো সৈয়দ মুশতাক আলী ট্রফি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, সৈয়দ মুশতাক আলী ট্রফি। নেক্সট দেখো বিজয় হাজারে ট্রফি, ঠিক আছে, বিজয় হাজারে ট্রফি। নেক্সট দেখো রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি। আরেকটা তোমরা মনে রাখবে দেওধর কাপ, দেওধর কাপ বা ট্রফি যাও বলতে পারো। নেক্সট হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি, ঠিক আছে, বর্ডার গাভাস্কার। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু ক্রিকেট, মনে থাকবে সবগুলো কিন্তু এগুলো হচ্ছে ক্রিকেট, সবগুলো কিন্তু ক্রিকেট রিলেটেড ট্রফি। কী কী বললাম? অ্যাশেজ, সৈয়দ মুশতাক আলী ট্রফি, বিজয় হাজারা ট্রফি, রঞ্জিত ট্রফি, দেওধর কাপ, বর্ডার গাভাস্কার ট্রফি। ক্লিয়ার? এগুলো গেল ক্রিকেটের। এবার আসছি আমি, দরকারে ভিডিওটা পজ করে নিয়ে লিখে নিও প্রত্যেকে, ঠিক আছে? নেক্সট দেখো ফুটবল কাপ, ফুটবলের রিলেটেড কী কী কাপ রয়েছে। দেখো ফুটবলে রয়েছে, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, ঠিক আছে, আইএফএ শিল্ড,
এগুলো কিন্তু সব গেল ফুটবল রিলেটেড। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন রিলেটেড হচ্ছে তোমার থমাস কাপ। থমাস কাপ এবং আরেকটা মনে রাখবে উবের কাপ। এগুলো হচ্ছে ব্যাডমিন্টন রিলেটেড। নেক্সট দেখো উইম্বলডন, এটা হচ্ছে টেনিস। খুব ইম্পর্টেন্ট কিন্তু উইম্বলডন। ফ্রেঞ্চ ওপেন, হচ্ছে লন টেনিস। এছাড়া আরও রয়েছে ইউএস ওপেন, এটাও কিন্তু লন টেনিস। ইউএস ওপেন এগুলো লন টেনিস। ঠিক আছে? ডেভিস কাপ এটাও কিন্তু লন টেনিস। তো এই কাপগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে ভারতের ভেনিস নিচের কোন শহরকে বলা হয়? ভারতের ভেনিস মানে এখন প্রশ্ন পরীক্ষায় আসছে বিভিন্ন রাজ্যের উপনাম কিছু। ঠিক আছে? তো এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এখন আসছে, তো আমাদের কিন্তু এই প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো ভারতের ভেনিস কোন শহরকে বলা হয়? মনে রাখবে ভারতের ভেনিস বলা হচ্ছে কিন্তু মুম্বাইকে। অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো, যেরকম ভারতের ম্যানচেস্টার। আমার সাথে সাথে প্রত্যেকে কিন্তু নোটটা করে নিও। শর্ট নোট, প্রত্যেকের নিজস্ব স্টাইল রয়েছে নোট লেখার, সেরকমভাবে কিন্তু নোটটা করে নিও, খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? গুজরাটের আহমেদাবাদ। ঠিক আছে? আহমেদাবাদ। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তর পূর্ব ভারতের স্টার মার্ক দিয়ে রাখলাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে কিন্তু শিলিগুড়ি। ঠিক আছে? কি কি বললাম? ভারতের ম্যানচেস্টার, গুজরাটের আহমেদাবাদ এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারকে বলা হচ্ছে শিলিগুড়িকে। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা জানবো একটা জিনিস, যেটা হচ্ছে ভারতের সুইজারল্যান্ড। ভারতের সুইজারল্যান্ড বা এটাকে ভূস্বর্গও বলা হয়। ভূস্বর্গ বললে কিন্তু অনেকেই জানবে কি? কাশ্মীর, তাই তো? ক্লিয়ার? নেক্সট দেখো পঞ্চনদের দেশ। পঞ্চনদের দেশ কাকে বলা হচ্ছে? পাঞ্জাব। এটা মশলার বাগান, এটা মনে রাখবে, কেরালা। ক্লিয়ার? কি বললাম? পঞ্চনদের দেশ পাঞ্জাব আর মশলার বাগান হচ্ছে কেরালা। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রুড়ো। দুর্গাপুর। ক্লিয়ার? সিলিকন ভ্যালি। ব্যাঙ্গালোর। ক্লিয়ার? কী কী বললাম? পশ্চিমবঙ্গের রুড়ো দুর্গাপুর এবং সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালোর। নেক্সট হচ্ছে সিটি অফ জয় বা প্রাসাদ নগরী। এটা হচ্ছে কলকাতা। ঠিক আছে? পিঙ্ক সিটিতে প্রত্যেকে যেন জয়পুর, গোলাপি শহর। আর একটা জিনিস মনে রাখবে, স্টিল সিটি, ভারতের স্টিল সিটি বা পিটসবার্গ বলা হয়, পিটসবার্গ। এটা হচ্ছে জামশেদপুর। এগুলো কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে? মনে থাকে প্রত্যেকের, স্টিল সিটি বা পিটসবার্গ, সিটি অফ জয় বা প্রাসাদ নগরী হচ্ছে কলকাতা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে
নিচের কোন ব্যক্তি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? নিচের কোন ব্যক্তি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর এপিজে আব্দুল কালাম এবং অপশান ডিতে আছে দ্রৌপদী মুর্মু। মনে রাখবে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন নেব। কীরকম? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। আচ্ছা বলো তো বাপুজি? এটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, নেক্সট দেখো বাঘা যতীন। আমরা অনেক সময় কিন্তু টাইটেলটা গুলিয়ে ফেলি, মনে রাখবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ঠিক আছে, নেক্সট দেখো যদি পরীক্ষার প্রশ্ন আছে লৌহ মানব, লৌহ মানব নামে কে পরিচিত, তখন তোমার অ্যান্সার কী হবে? লৌহ মানব বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, যদি বলে উড়ন্ত শিখ, তখন কি তোমার উত্তর হবে? তখন হয়ে যাবে মিল্খা সিং। ঠিক আছে, নেক্সট দেখো লোকমান্য, বাল গঙ্গাধর তিলক। ক্লিয়ার? আর একটা মনে রাখবে যেটা হলো ভারতের শেক্সপিয়ার, কালিদাস। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। এবার তোমরা আমাকে একটা জিনিস কমেন্টে বলবে তো, এখানে তো আমরা পড়লাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা মিসাইল ওমেন অফ ইন্ডিয়াকে? যারা যারা ক্লাসগুলো দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে মিসাইল ওমেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়। ক্লিয়ার? এবং সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় ক্লাসটি কিন্তু লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু, এবং বন্ধুদের মধ্যে যারা এই বছর তোমাদের এক্সাম দেবে 2024 সালের NM/JNM এন্ট্রান্স এক্সাম, তাদের মধ্যেও কিন্তু শেয়ার করো ক্লাসগুলো। ঠিক আছে, এছাড়া এই ধরনের সেশন তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল। যেসব পরীক্ষাতে জিকে রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই সেশন খুব হেল্পফুল। ঠিক আছে, তো তোমাদের বাড়ির কাজ কি দিলাম একটা আমি, যে মিসাইল ওমেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, বলছে খাজুরাহ উৎসব নিচের কোন রাজ্যে দেখা যায়? এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় আসছে। ঠিক আছে, খাজুরাহ উৎসব কোন রাজ্যে দেখা যায়? মনে রাখবে অপশান এ মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশে খাজুরাহ উৎসব দেখা যায়। এবার আমরা কিছু উৎসব কোন রাজ্যে দেখা যায় একটু জেনে নেব। দেখো প্রথমে হচ্ছে বোনালু, বোনালু হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, এবং আরেকটা মনে রাখবে তেলেঙ্গানার উৎসব যেটা হচ্ছে উগাডি, এটাও কিন্তু তেলেঙ্গানা। নেক্সট দেখো ওনাম, এটা হচ্ছে কেরালা ওনাম। ঠিক আছে, লোসার, লোসার ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল হচ্ছে সিকিম। ক্লিয়ার? নেক্সট দেখো পোঙ্গাল এবং জাল্লিকাট্টু, পোঙ্গাল এবং জাল্লিকাট্টু এটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট দেখো ছট পূজা, এটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের।
তাহলে খাজুরাহ উৎসব কোন রাজ্যে দেখা যায়? অপশান এ মধ্যপ্রদেশ। চলো পরের প্রশ্নে বলছে দেখো, ভিতরকণিকা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং অপশান ডিতে রয়েছে কর্ণাটক। তো মনে রাখবে ভিতরকণিকা জাতীয় উদ্যান কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, আমি তোমাদের আগের ক্লাসেও কিন্তু তোমাদের আমি এই জাতীয় উদ্যানগুলো কিছু ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তোমাদের আমি বলেছিলাম। ঠিক আছে, আজকে আমি তোমাদের একটু বলতে চাই, যেটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব জাতীয় উদ্যানগুলো রয়েছে সেগুলো কী কী। মনে রাখবে বক্সা জাতীয় উদ্যান, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে। ঠিক আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এছাড়া হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান বিভিন্ন রাজ্যের, যেগুলো পরীক্ষায় আসতে পারে, আমি কিন্তু ঠিক 4 নাম্বার যে সাজেশন সিরিজের ক্লাসটা তোমাদের করিয়েছি জিকে থেকে, সেখানে কিন্তু করিয়ে দিয়েছি, একবার দেখে নিও, আর বলছি না। ঠিক আছে, এবার তোমাদের কাজ হবে বাড়িতে দেখে নেওয়া এই বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, জলদাপাড়া, নেওড়া ভ্যালি এগুলো পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সেগুলো কিন্তু জেনে নিতে হবে। কেননা এখন উল্লেখ করে দিচ্ছে, একদম পার্টিকুলারলি মেনশন করে দিতে বলছে যে গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বা পশ্চিমবঙ্গের কোন জায়গায় অবস্থিত। তো সেই জন্য তোমাদের কিন্তু এই এদের যে অরিজিনাল যে মেন যে পার্টিকুলার যেখানে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে কোলেরু হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এটা মনে রাখবে অপশান বি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো চিল্কা হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে, এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত, এবং এটা মনে রাখবে এটা হচ্ছে একটা লবণাক্ত হ্রদ। অনেক সময় কিন্তু এই হ্রদগুলোর টাইপ জানতে চাই, যে কী প্রকৃতির, স্বাদু জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। নেক্সট দেখো সম্বর হ্রদ, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? এটা অবস্থিত কিন্তু রাজস্থানে অবস্থিত, এবং এটাও কিন্তু লবণাক্ত হ্রদ। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে উলার হ্রদ, উলার হ্রদ, ডাল, উলার এগুলো সবগুলোই কিন্তু মিষ্টি জলের হ্রদ, এগুলো সব কিন্তু কাশ্মীর, জম্মু কাশ্মীর। ঠিক আছে, নেক্সট দেখো লোকটাক হ্রদ, এটা হচ্ছে মণিপুর। এর উপরেই কিন্তু আমাদের যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান যে ন্যাশনাল পার্ক, এর উপরেই কিন্তু অবস্থিত এই লোকটাক হ্রদের উপর, যেটার নাম হচ্ছে কেইবুল লামঝাও জাতীয় উদ্যান, যেটা কোথায়? মণিপুর অবস্থিত। এটা কিন্তু মনে রাখবে যে ভাসমান জাতীয় উদ্যান, যেটার নাম হচ্ছে কেইবুল লামঝাও জাতীয় উদ্যান। ঠিক আছে, যেটা এই লোকটাক হ্রদের উপর অবস্থিত, এবং এটা কোন রাজ্যে বললে? মণিপুর রাজ্যে অবস্থিত। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে বলছে নিচের কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? বজ্রপাতের দেশ অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে এবং অপশান ডিতে আছে ভুটান। এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, ভুটানকে বলা হচ্ছে বজ্রপাতের দেশ। এবার বলো তাহলে ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? ক্যাঙ্গারুর দেশ বলা হচ্ছে অস্ট্রেলিয়াকে। ক্লিয়ার? নেক্সট দেখো সহস্র হ্রদের দেশ, সহস্র হ্রদের দেশ, এটা কাকে বলা হচ্ছে? ফিনল্যান্ডকে বলা হচ্ছে। নরওয়েকে কি বলা হচ্ছে? নিশীত সূর্যের দেশ। ঠিক আছে, মনে থাকবে এগুলো। অস্ট্রেলিয়া হচ্ছে ক্যাঙ্গারুর দেশ, ফিনল্যান্ড হচ্ছে সহস্র হ্রদের দেশ, নরওয়ে হচ্ছে নিশীত সূর্যের দেশ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পৃথিবীর চিনির পাত্র কোন দেশকে বলা হয়? পৃথিবীর চিনির পাত্র, এটা হচ্ছে কিউবা। ক্লিয়ার? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, মনে থাকবে প্রত্যেকের। পরের প্রশ্ন বলছে নমামি গঙ্গে নামক প্রকল্পটি
কত সালে চালু হয়েছিল? 2014, 2015, এটা 2017, ঠিক আছে। এবং অপশান ডিতে রয়েছে 1996। ঠিক আছে, দেখো নমামি গঙ্গে এই প্রকল্পটা হচ্ছে এই গঙ্গা নদীকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল ভারত সরকার দ্বারা, যেটা 2014 সালে কিন্তু গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, কি বললাম? নমামি গঙ্গে, গঙ্গা নামটা দেখেই মনে রাখবে, যেটা গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা প্রজেক্ট। নেক্সট দেখো, ওই নিচের কোন বন্দরের নাম পরিবর্তিত হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নাম হয়েছে? ঠিক আছে, এটা কি হবে? পারাদ্বীপ, অপশান বিতে রয়েছে কলকাতা, চেন্নাই এবং অপশানতে রয়েছে বিশাখাপত্তনম। মনে রাখবে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। কলকাতা বন্দরের নাম পরিবর্তিত হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হয়েছে। ক্লিয়ার? এবং এখান থেকে একটা প্রশ্ন আছে পরীক্ষাতে, যে আমাদের ভারতে একমাত্র শুল্কমুক্ত বন্দর, শুল্কমুক্ত বন্দরের নাম কি? শুল্কমুক্ত বন্দর হচ্ছে কি? শুল্কমুক্ত বন্দর গুজরাটের কান্ডালা বন্দর। ঠিক আছে, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর। ক্লিয়ার? নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে এটিএম এই কথাটির পুরো নাম কি? অল টাইম মানি, না এনি টাইম মানি, না অটোমেটেড টেলার মেশিন? এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। মনে রাখবে এটিএম কথাটির পুরো নাম হলো অপশান এ, অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে, এবার একটা প্রশ্ন পরীক্ষায় আছে যে ভারতের প্রথম এটিএম কোন ব্যাংক চালু করেছিল? মনে রাখবে HSBC ব্যাংক প্রথম কিন্তু ভারতে এটিএম চালু করেছিল। কত সালে? 1987 সালে। 1987 সালে কোথায় করেছিল? মুম্বাইতে। ঠিক আছে, HSBC ব্যাংক প্রথম কিন্তু তারা এটিএম চালু করেছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোথায় ইন্ডিয়া হাউস অবস্থিত? ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? দিল্লি, সিঙ্গাপুর, অপশান সিতে রয়েছে লন্ডন, অপশান ডিতে রয়েছে কলকাতা। মনে রাখবে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত। এটা হচ্ছে লন্ডনে অবস্থিত ভারতের হাই কমিশনার অফিস। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO যার পুরো নাম, এর হেডকোয়ার্টার মানে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, রোম, নিউ ইয়র্ক এবং অপশান ডিতে রয়েছে ভেনিস। মনে রাখবে ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। কি বললাম? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ক্লিয়ার? এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো আমি কিন্তু তোমাদের আগের ক্লাসে করিয়ে দিয়েছি, 4 নাম্বার ক্লাসে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিলাম 4 নাম্বার জিকে সাজেশন সিরিজের ক্লাসে কিন্তু আমি করিয়েছি, একবার দেখে নিও। ঠিক আছে, আর আগের ক্লাসে একটা তোমাদের বলা হয়নি ইম্পর্টেন্ট একটা, যেটা হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এটা একটু ইম্পর্টেন্ট, একটু জেনে রাখবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত বলো তো? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা হচ্ছে সুইজারল্যান্ডের লুসান। ঠিক আছে, লুসানে অবস্থিত সুইজারল্যান্ড। এটা একটু মনে রাখবে, আগের ক্লাস আমাদের বলা হয়নি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যার সদর দপ্তর কোথায় বললাম? সুইজারল্যান্ডের লুসান। ঠিক আছে, এবার দেখো কিছু দেশের যে মুদ্রার নাম, এগুলো কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন দেখো টাকা হচ্ছে বাংলাদেশ। আমাদের দেশের কি বলতো? আমাদের দেশের কারেন্সির কি নাম? কমেন্ট করে জানাবে, আমি বলছি না। নেক্সট দেখো ভুটান, পরীক্ষা কিন্তু খুব আসে, নুলট্রাম। এটা হচ্ছে ভুটান। এটা কি বলছি বলতো? এটা বিভিন্ন দেশের মুদ্রার নাম, এটা জিকের একটা টপিক। ঠিক আছে, যে বিভিন্ন দেশের মুদ্রার নাম কি কি হয় সেটা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। বাংলাদেশ টাকা, ভুটানের মুদ্রার নাম নুলট্রাম। যেমন আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি, সেরকম প্রতিটা দেশেরই কিন্তু মুদ্রার একটা একটা নাম রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো ডলারটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ডলার হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক আছে, বার্বাডোস, কানাডা, এইসব দেশের কিন্তু ডলার। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রিয়াল।
রিয়াল হচ্ছে তোমার কোন দেশের মুদ্রার নাম? রিয়াল হচ্ছে ইরান, ওমান, ঠিক আছে, মনে রাখবে। দিনার, দিনার হচ্ছে তোমার কোন দেশের মুদ্রার নাম? দিনার কুয়েত, আলজেরিয়া, ইরাক, এগুলো হচ্ছে দিনার, ঠিক আছে। আরও রয়েছে, ঠিক আছে, বিশেষ করে যেসব ইউরোপিয়ান ইউরো রয়েছে, ইউরো, সেখানে কী কী? অস্ট্রিয়া, বেলজিয়াম, ঠিক আছে, একটু লিখে নাও প্রত্যেকে। ফিনল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, এইসব জায়গায় কিন্তু রয়েছে ইউরোপিয়ান ইউরো। আর আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে ইউএস ডলার, মনে রাখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে, নিচের কোন দেশের আইনসভার নাম ডায়েট? ঠিক আছে, ডায়েট কোন দেশের আইনসভার নাম? অস্ট্রেলিয়া, জাপান, বাংলাদেশ, ডেনমার্ক, মনে রাখবে, এটা হয়ে যাবে জাপান। ডেনমার্কের হচ্ছে ফোকেটিং, অস্ট্রেলিয়ার হচ্ছে সংসদ, বাংলাদেশের হচ্ছে জাতীয় সংসদ বা হাউস অফ দি নেশন, ঠিক আছে। পাকিস্তানের মনে রাখবে সিনেট, কি বললাম? পাকিস্তানের হচ্ছে সিনেট। রাশিয়া, রাশিয়াটা কি? রাশিয়াটা হচ্ছে ডুমা। ভুটান, ভুটান হচ্ছে সকডু, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে প্রত্যেকে ভালো করে। আফগানিস্তানের সোরা, ইরানের মজলিস। নেক্সট দেখো, বলছে নিচের কোন রাজ্যের প্রচলিত নৃত্য হলো ভারতনাট্যম? ঠিক আছে, ভারতনাট্যম নিচের কোন রাজ্যের প্রচলিত নৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? তবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, তামিলনাড়ু। তামিলনাড়ুর প্রচলিত নৃত্য হচ্ছে ভারতনাট্যম। ক্লিয়ার? তাহলে এবার তোমরা বলো মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম কোন রাজ্য? মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম হচ্ছে এটা কেরালা, ঠিক আছে। সাত্রিয়া, সাত্রিয়া হচ্ছে আসাম, সাত্রিয়া, ঠিক আছে। ওড়িশি, এটা তো উড়িষ্যার, প্রত্যেকে মনে থাকবে, ঠিক আছে। কত্থক, কত্থক কোথাকার বলো? কত্থক উত্তরপ্রদেশ, ঠিক আছে, কত্থক। এবং এই নাচের সাথে বিখ্যাত নৃত্যশিল্পী কি? বিরজু মহারাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বিভিন্ন নাচের সাথে জড়িত ব্যক্তি, এগুলোও কিন্তু পরীক্ষায় আসছে, আমি তোমাদের এই নিয়ে প্রশ্ন রাখবো, ঠিক আছে, আরও সেশন আসবে, সেখানে পেয়ে যাবে। তো বিভিন্ন নাচের সাথে জড়িত ব্যক্তিদের নাম, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ব্যক্তিদের নাম আমার পরীক্ষায় কিন্তু খুব প্রশ্নটা আসছে, ঠিক আছে, আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। চলো পরের প্রশ্নে, পরের প্রশ্নে বলছে নিচের কোন ট্রফিটি ক্রিকেট খেলার সাথে জড়িত? ডুরান্ড কাপ, আগা খান কাপ, ইরানি ট্রফি, এবং অপশান দিতে আছে আইএফএস শিল্ড, এটা হয়ে যাবে অপশান সি ইরানি ট্রফি, ঠিক আছে। ডুরান্ড কাপ কি বলো? ডুরান্ড কাপ, আইএফএস শিল্ড, একটু আগেই বললাম তোমাদের, এটা হচ্ছে ফুটবল। আগা খান কাপ কী হবে বলো? একটু আগে বলেছি হকি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে তুলসীদাস রচিত কোন গ্রন্থ, মানে তুলসীদাস নিচের কোন গ্রন্থটি রচনা করেছিলেন? রামচরিত, রামচরিত মানস, গীতগোবিন্দ, মহাভাষ্য, মনে রাখবে, এটা হচ্ছে অপশান বি রামচরিত মানস। তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানস। এবার একটা পরীক্ষার প্রশ্ন এলো, রামচরিত তাহলে কি রচনা করেছে? মনে রাখবে সন্ধ্যাকর নন্দী, রামচরিত, ঠিক আছে। গীত গোবিন্দ জয়দেব, মহাভাষ্য পতঞ্জলি, ঠিক আছে। এছাড়াও দেখো ইন্ডিকা মেঘাস্থিনিস, ঠিক আছে। এলাহাবাদ প্রশস্তি, হরিসেন, ঠিক আছে। সত্যাত্র প্রকাশ, দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। এই নামগুলো একটু মনে রাখবে প্রত্যেকে। ক্লিয়ার? যেগুলো বললাম এবার দেখে নিও।
নেক্সট দেখো, ওই যে কোন গ্রিক পর্যটক মেগাস্থিনিসের রাজার রাজত্বকালে ভারতে আসেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। মেগাস্থিনিসের রাজত্বকালে কোন গ্রিক পর্যটক ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশান ডিতে আছে মোহাম্মদ বিন তুগলক। মনে রাখবে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু মেগাস্থিনিস ভারতে আসেন। ক্লিয়ার? এবার দেখো ফা হিয়েন, ইনি তাহলে কোন রাজার রাজত্বকালে আসেন? মনে হবে ফা হিয়েন, ইনি একজন চৈনিক পরিব্রাজক, ইনি আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। আচ্ছা তো মোহাম্মদ বিন তুগলকের আমলে কে আসেন? ইবন বতুতা। ইবন বতুতা ইনি মরক্কো দেশীয় পরিব্রাজক। হর্ষবর্ধনের আমলে কে আসে বলো তো? হর্ষবর্ধনের আমলে আসে হর্ষবর্ধন। ঠিক আছে। হিউয়েন সাং, ইনিও কিন্তু চৈনিক পরিব্রাজক। ঠিক আছে। নেক্সট দেখো উইলিয়াম হকিন্স, উইলিয়াম হকিন্স এবং টমাস রো, এরা আসে জাহাঙ্গীরের রাজত্বকালে। জাহাঙ্গীর। ঠিক আছে, বোঝা গেল বলতে, এগুলো একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলছে মহেঞ্জোদারো শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত ছিল? সিন্ধু, ইরাবতী, শতুদ্র এবং অপশান ডিতে রয়েছে সরস্বতী। এটা হচ্ছে অপশান এ, সিন্ধু নদীর তীরে। ঠিক আছে। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হরপ্পা শহরটা কোন নদীর তীরে অবস্থিত, তখন কি করবে? হরপ্পা শহরটি হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত, রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সূচনার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি এবং অপশান ডিতে রয়েছে লর্ড ক্যানিং। মনে রাখবে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সিপাহী বিদ্রোহ বা এর আরেকটা নাম রয়েছে, কি বললাম? মহাবিদ্রোহ। ঠিক আছে। তো এই সময়কার ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশান ডি, লর্ড ক্যানিং। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন, যে অর্থনীতিতে বুল এবং বিয়ার এই শব্দ দুটি কিসের সাথে জড়িত? আন্তর্জাতিক বাণিজ্য, অন্তর্দেশীয় বাণিজ্য, শেয়ার বাজার এবং অপশান ডিতে রয়েছে ব্যাংকিং। তো মনে রাখবে এই বুল মার্কেট এবং বিয়ার মার্কেট এই শব্দ দুটো কিন্তু এই শেয়ার বাজারের সাথে কিন্তু জড়িত। অপশান সি কিন্তু সঠিক উত্তর হবে, শেয়ার বাজারের সাথে জড়িত। ক্লিয়ার প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে তোমাদের এতদিনের প্রিপারেশনকে যাচাই করার জন্য আমরা একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি মাত্র 99 টাকায়। মাত্র 99 টাকায় একটা আমরা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি, যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টের মক টেস্ট পাবে এবং 15টি ফুল মক টেস্ট পাবে। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে ডিটেলসে কোর্স সম্পর্কে জানতে পারবে। এছাড়াও তোমরা আমাকে কিন্তু এই নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, কারো কোনো বিষয়ে ডাউট থাকলে আমাকে এই নাম্বারে কল করে নিও। মাত্র 99 টাকায় তোমাদের প্রতিটা সাবজেক্টের, কিন্তু একটু মাথায় রাখবে, প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট এবং 15টি ফুল মক টেস্ট। দেখো আমি তোমাদের সে প্রথম দিন থেকে কিন্তু বলে আসছি যে যেমন থিওরিটাও আমাদের ভালোভাবে পড়তে হবে, তেমন কিন্তু আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিসটাও করতে হবে। এই দুটোকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিলেই কিন্তু আমরা সাকসেসটা পাবো। তো সেই কথা মাথায় রেখেই আমরা থিওরি ক্লাস এতদিন তোমাদের করিয়ে এসেছি, এবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট ব্যাচ। দুটোকে একসাথে আমরা এবার তোমাদেরকে প্রিপারেশনটা তোমাদের যাতে আরও এগিয়ে যেতে পারো, মানে তোমাদের প্রিপারেশানে যাচাই করতে পারো। তোমরা প্রত্যেকেই হয়তো কোনো না কোনো জায়গায় পড়েছো বা বাড়িতে নিজেরা পড়াশোনা করেছো, তো সেই জায়গাটা যে কতটা পড়াশোনা হয়েছে সেইটা যাচাই করার জন্যই কিন্তু এই মক টেস্ট ব্যাচটা আমাদের নিয়ে আসা। এবং এখানে তোমরা অনেকজন মিলে মক টেস্ট দেবে, একটা কম্পিটিশনও তৈরি হবে, দেখবে খুব একটা ভালো সিচুয়েশন তৈরি হবে তোমাদের জন্য, যা তোমাদের কিন্তু প্রিপারেশনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।